করবে না, এই ব্যবস্থা আমি করব। দেখি চোখ মুখ ফুলে কি অবস্থা করেছ। আর কেঁদো না তো। নিধি পলাশের খোঁচা খোঁচা দাড়িতে হাত রেখে বলল, তুমি এত ভালো কেন পলাশ? পলাশ কিছু বলল না। মায়ের জন্য তার বুকটা পুড়ছে। আহা, তার জনম দুখুনি মা পলাশের চলে আসাতেই নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। পলাশ মনে মনে ভাবে যে কোনোভাবে তার আম্মাকে তার কাছে নিয়ে আসবে। বাবা মা হারা এতিম মেয়েটাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নেয়। তার বুক ছাড়া এই মেয়েটির আর আশ্রয়স্থল নেই। পলাশ চায় না মেয়েটি এই স্থানটাও হারিয়ে নিঃস্ব হয়ে যাক। সে এই মেয়েটাকে সুখী দেখতে চায়। তাই তো সব পায়ে ঠেলে নিধির দুয়ারে উজাড় করে দিয়েছে তার সীমাহীন রাজ্যের ভালোবাসা। পলাশ বাড়ি ছাড়ার পর থেকেই বাড়ির পরিবেশ থমথমে। নিধি রাবিয়ার সাথে ফোনে কথা বলার পর রাবিয়া কিছুটা হাসি খুশি নিয়ম করে প্রতিদিন নিধি ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে। এই কয়দিনে সুইটির চুল কিছুটা বড় হয়েছে। এখন সে পুষ্পর সাথে খারাপ ব্যবহার আরো বেশি করে। খারাপ ব্যবহারের মূলে রয়েছে তার নানা নানি। পুষ্প চুপচাপ থাকে। বড় ভাইয়ের বউয়ের সাথে যা হলো, এখন যদি পুষ্পর সাথেও একই ঝামেলা করে সেই ভয়ে পুষ্প কিছু বলে না, আর না শিমুলকে জানায়। আসলে পুষ্প এই ঝগড়া ঝামেলা পছন্দ করে না। আজকে পুষ্প শ্বশুরবাড়ি থেকে প্রথম দিন কলেজে গিয়েছে। কলেজে যাওয়া নিয়ে সকালে তো মজিব হাওলাদার ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। অবশ্য শিমুল সামলে নিয়েছে। পুষ্পকে কলেজ ড্রেস পরা দেখে মজিব হাওলাদার সবার সামনে বললেন, কইছিল এমপির ভাগ্নি, শুনলাম মেয়েটা নাকি পুলিশে এসপি হিসেবে জয়েন করছে, আর এই ছেলের কিনা ওই ইন্টার পড়ুয়া মেয়েকে পছন্দ হলো। তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, বিয়ে হয়েছে এইসব ঢং বাদ দাও, আর পরে কি করবে শুনি। পুষ্প ভালো ছাত্রী, পড়ালেখায় ভীষণ আগ্রহ। তার যে অফিসার হতেই হবে। প্রেম করে বাবা মাকে যতটুকু কষ্ট দিয়েছে, জীবনে বড় কিছু করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে যদি সেই কষ্ট কিছুটা কমানো যায়। কিন্তু যদি পড়তেই না পারে, তাহলে পড়া বন্ধ হওয়ার প্রসঙ্গ আসতেই সে আজকে আর চুপ করে থাকলো না। স্পষ্ট গলায় অথচ আস্তে করে বলল, লেখাপড়া বন্ধ করা সম্ভব না। বিয়ের জায়গায় বিয়ে, পড়ার জায়গায় পড়া। আমি পড়তে চাই। পুষ্পর মুখে এই কথা শুনে শওকত হাওলাদার মুখ তুলে তাকায়। এমন ভাব করছো মনে হচ্ছে কোনো বড় অফিসার হয়ে যাবে। সেই তো হাড়ি পাতিল বাচ্চা সামলেই জীবন কাটবে, মনে হয় পরে দুনিয়া উল্টিয়ে ফেলবে। শিমুল গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আচ্ছা আমি বুঝলাম না, আমার বউ নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? আমার বউ পড়বে না মরবে সেটা দেখার জন্য আস্ত আমি আছি, আর কাউকে দেখতে হবে না। কোনো কেয়ারটেকার লাগলে আমি নিজ দায়িত্বে জানাবো। শিমুলের পাকনা কথা শুনে শওকত হাওলাদারের গা জ্বলে ওঠে। এই বাড়িটা আমার, সুতরাং এখানে সব গতিবিধি আমার জানতে হবে। শিমুল বিরক্ত মুখে বলল, আব্বা এবার ক্ষমা দেন প্লিজ। ভুলে গেছেন হয়তোবা বাড়িটা আপনার, কিন্তু বউটা কিন্তু আমার। শওকত হাওলাদার শিমুলের কথায় থমথমে খেয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, তুই পড়াবি? শিমুল দাঁত কেলিয়ে বলল, অবশ্যই, সেদিন বললাম না অফিসার বানাবো। বউ পড়াবি? পরে দেখিস তোরেই সম্মান দেবে না। এই চিন্তা চেতনা ভুল। মজিব হাওলাদার মুখ ঝামটা মেরে বলল, ও অফিসার হবে? ফকিন্নির বাচ্চা আবার অফিসার হওয়ার শখ। তা বলি, এত অফিসার হওয়ার শখ হলে প্রেম করছিলে কেন? অল্প বয়সে বেশি জ্বালা, তাই তো? শিমুল ওনার কথা শেষ করতে দেয় না। চেয়ারে লাথি মেরে উঠে দাঁড়ায়। হাতের আঙুল উঁচিয়ে বলল, এটা আমার বউ, এর সম্পর্কে বাজে কথা বলার আগে দুইবার ভাববে। তা না হলে মুখটা ভেঙে হাতে ধরাতে একটু দেরি করব না। তারপর তার আব্বার দিকে তাকিয়ে বলল, আব্বা আপনার মা বাপরে বলেন আমার বউকে নিয়ে কুটনামি আচ্ছা আব্বা আপনার মা বাপরে বলেন আমার বউকে নিয়ে কুটনামি কম করতে, আর আপনার বোন ভাগ্নিকে বলেন শিমুলের আশা ছেড়ে ঢাকা ফিরে যেতে। আমি মরলেও পুষ্পকে ছাড়বো না। আর এই ঠুইল্লা সুইটিকে বিয়ে তো পরের কথা। আর যদি কেউ গরম দেখাতে আসে, জনমের মতো ঠান্ডা করে দেব। মজিব হাওলাদার পুষ্পর দিকে বিরক্ত চোখে তাকায়। বিড়বিড় করে কিছু বলে শিমুল পাত্তা দেয় না। পুষ্পকে নিয়ে কলেজে যায়। নাতির এমন অবাধ্য রুক্ষ ব্যবহার পেশাকারের চোখে পুষ্প দোষী হয়। বারবার এটাই মনে হয় এই মেয়ে সবার সামনে ভেজা বেড়াল হয়ে থাকে। রুমে হয়তো শিমুলকে তোতা পাখির মতন পড়িয়ে তাদের বিরুদ্ধে নিচ্ছে। পুষ্পর প্রতি রাগটা আরও বেড়ে যায়। এতটুকু একটা মেয়ে, সারাদিন ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে,
রাতে বৃষ্টির পরিমাণ যেন আরও বাড়ে। ঘুমানোর আগে শিমুল আবদার করে শাড়ি পরতে। তখন রাত 12টার কাছাকাছি। পুষ্প বলল, এত রাতে শাড়ি? দেখতে ইচ্ছে করছে যে। এমন উল্টাপাল্টা ইচ্ছা হয়? হয়। বাইরে ওয়েদার দেখেছো? মাখো মাখো। পুষ্প মাথা নেড়ে বলল, ওয়েদার আবার মাখো মাখো হয়? কে শেখায় এগুলো? এগুলো শেখানো লাগে না, অনুভব করার শক্তি থাকলে এমনিতেই সব বোঝা যায়। এসব বুঝতে হবে না, আর শাড়িও পরবো না। আরে আমার জন্য সাজলে তো তোমার সোয়াব হবে, যতক্ষণ সাজবে ততক্ষণ সোয়াব। পুষ্প এটা জানে যে হাজবেন্ডের জন্য সাজলে সব। তারপরে অবাক হওয়ার ভান ধরে বলল, তাই নাকি? হ্যাঁ, এখন সাজো আর সোয়াব খামাও। পুষ্প বলল, এত সব লাগবে না, ঘুমাও যাও। শিমুল বোধহয় অভিমান করে, কেমন গাল ফুলিয়ে বলল, লাস্টবার বলছি, পড়বে কিনা বলো। শিমুলের অভিমানী মুখের দিকে তাকিয়ে পুষ্প হাসে। তারপর খয়েরি রঙের একটা শাড়ি বের করে। বাথরুমে যেতে নিলে শিমুল তারস্বরে চেঁচিয়ে বলল, এখানেই পড়ো। পুষ্প ভ্রুকুটি করে বলল, এখানে কেন? কিভাবে পড়বে দেখবো তাই। শাড়ি পরা আবার দেখার কি আছে? তা তুমি বুঝবে না, আমি বর, আমি বুঝি। বউদের এসব বুঝতে হয় না। পুষ্প হাসে, সে জানে বোঝে, তাও শিমুলকে প্রশ্ন করে। প্রিয় পুরুষের মুখে এইসব আদরে আবদার শোনার এক আলাদা আনন্দ আছে। এই যে পুষ্পর বুকে আনন্দের বাতাস বইছে, শিমুলের পাগলামি দেখেই তো। মেয়েরা মাঝে মাঝে বোকা সাজে, সব বুঝেও না বোঝার ভান করে এই সব কিছুই করে প্রিয়জনের থেকে আদুরে আহ্লাদে গা ভাসাতে। পুষ্প এক এক করে নিজেকে শাড়ির আবরণে সাজায়। শিমুল বিছানায় বসে প্রিয় রমণের আঁকা বাঁকা শরীরের মোহনীয় সৌন্দর্যের সাক্ষী হয়। থেমে থেমে তার শরীর ঝিমঝিম করে ওঠে। একই নেশা, একই জাদু, যা নিমিষেই শরীরের তরঙ্গ বইয়ে দিতে পারে। সে বসে বালিশে হেলান দিয়ে তাকিয়ে থাকে। পুষ্প হালুক্কা সেজে আয়নায় শিমুলকে দেখে। শিমুলের নেশা ধরানো চোখের দৃষ্টি পুষ্পের অন্তর আত্মা কেঁপে ওঠে। এই চোখে তাকালে যেন এখনো প্রথম কাছে আসার অনুভূতি জাগে। শিমুল হাত বাড়িয়ে কাছে ডাকে। পুষ্প লাজুক হেসে কাছে গিয়ে দাঁড়ায়। শিমুল তার তুলোর বস্তাটাকে টেনে তার কোলে বসায়। দুজনের শরীরের নিজস্ব ঘ্রাণে আবদ্ধ অনুভূতি ছোটাছুটি করে জানান দেয় মধুর প্রণয়ের। শিমুল মিষ্টি করে হেসে বলল, খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ধন্যবাদ। শিমুল তার প্রণয়কে জড়িয়ে ধরে বলল, বউটা আসলেই তুলোর বস্তা। পুষ্প লাজ পায়, ছটপট করে বলল, যা ফাও কথা। সত্যি কথা। এই তুমি মাখো মাখো ওয়েদার কাকে বলে জানো না? না। আচ্ছা চলো আমি শিখাই, শিখবে? পুষ্প শিমুলের কোকড়া চুলে হাত বুলিয়ে দেয়। এই কথা পাল্টাতে বলল, শিমুল ভাই। শিমুলের চোখ চিকচিক করে ওঠে। তাকে ভাই ডাকা হচ্ছে? ভাই ডাকার জন্য এত কষ্ট করে বিয়ে করেছে? ব্যথা দেওয়ার জন্য একটু জোরে পুষ্পর গাল কামড়ে বলল, ভাই? কিসের ভাই? কে ভাই? শিমুলের হঠাৎ আক্রমণে পুষ্প কোকিয়ে ওঠে, মাথা নেড়ে বলল, না না ভাই, না ভাই না। শিমুল তখন রমণীর ছোঁয়ায় দিশাহারা। বৃষ্টির কারণে কিনা হালকা শীত লাগছে। শরীর কেমন ঠান্ডা। শীতল নাক পুষ্পর গলায় ঘষে বলল, তাহলে কি? পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের ছোঁয়ায় তলপেটের প্রজাপতির ঝাঁক জেগে গেছে। উড়াউড়ি করে তাকে অনুভূতির রাজ্যে ডাকছে। সে নিভু নিভু জড়ানো হালকা গলায় বলল, জান কলিজা পাখি। শিমুল হাসে। তার এক হাতে পুষ্পর আঙুল ভাজে আঙুল পুড়ে, আর এক হাতে শাড়ি গলে রেশমের মতো নরম পেটে আঁকড়ে ধরেছে। পুষ্প কেঁপে ওঠে, আবেশে চোখ বন্ধ হয়। শিমুলের ছোঁয়া পেয়ে প্রজাপতির দল আরও জেগে যায়। তার পেটে মুচড়ে ওঠে। শিমুল তার নেশার বাক্স। সে আজ আয়োজন করে নেশার বহর খুলে বসেছে। এই নেশা অপেক্ষা করার শক্তি পুষ্পর নেই। সে নিমিষেই ভয়ঙ্কর মাতাল হয়ে যায়। ফিসফিস করে বলল, আমাকে মেরে না ফেললে চলে না? শিমুল ততক্ষণে রাজা হয়ে রাজ্যের পরিদর্শনে বেরিয়ে গেছে। পুষ্পর মতোই ফিসফিস করে বলল, না চলে না, তোমার প্রতি মুহূর্তে ভালোবাসার জলে ডুবিয়ে মারতে চাই। আবার সোনা পাখিরা, তুমি আমার অতল সাগরে ডুববে তো? পুষ্প জল ভরা চোখে হাসে। সম্মতি হিসাবে আঁকড়ে ধরে শিমুলের কোকড়া চুল। শিমুল পুষ্পকে নিয়ে ডুবে, রাঙিয়ে দেয় ভালোবাসার মিষ্টি আদর, দুষ্টু কথায়, মাতাল পর্শে। পুষ্পর মনে হয় সে বেশি দিন বাঁচবে না। একদিন ঠিক মরে যাবে। এত ভালোবাসা নিয়ে বাঁচা যায়? যায় না তো। শিমুলের এত সুখ তার কপালে সইবে? খুব চিন্তা হয়। প্রণয় পুরুষের এলোমেলো ভালোবাসায় চিন্তা দৌড়ে পালায়। পাগলা শ্বাসের সাথে গড়িয়ে পড়ে এক ফোঁটা চোখের পানি। শিমুল চোখে চুমু দেয়। সে জানে এই কান্না দুঃখের নয়, বরং অসহ্য রকম সুখের।
তাই তো প্রতিনিয়ত পুষ্পকে সুখে কাঁদাতে চায়। বৃষ্টি ভেজা রাত্রিতে নিশ্চুপ রুমে দুজনের ভালোবাসা উন্মোদনতায় লজ্জা পায় অন্ধকার। শিমুল ফিসফিস করে বলল, এত শোক এত আদর যদি পাগল হয়ে যায়, বেশ কারা তোমাকে জেলে পুড়িয়ে দেবে। পুষ্প অন্ধকারে শিমুলের গাল হালকা টেনে খিলখিল করে হেসে ওঠে। সপ্তাহখানেক হয় সুইটি ঢাকা থেকে এসেছে। সেবার শিমুলের তেরা কথায় মা মেয়ে চলে গিয়েছিল। পেশাকার নাতনিকে নিয়ে পুষ্পকে জব্দ করার উপায় খোঁজে। পুষ্প কলেজে যাওয়ার পর পেশাকার আর সুইটি পুষ্পর রুমে যায়। তন্ন তন্ন করে খুঁজে দেখে পুষ্প শিমুলকে কি এনে দেয়। ওয়ার্ড্রপে 3 রকমের বিস্কুট, চানাচুর, চকলেট আরো হাবিজাবি খাবার জিনিস পায়। এইসব দেখে তো পেশাকারের গায়ে আগুন জ্বলে ওঠে। বউকে লুকিয়ে খাবার এনে খাওয়া হয়। পেশাকার রাগে গজগজ করতে করতে অপেক্ষা করে পুষ্প কলেজ থেকে বাড়ি আসার। কি তাবিজ করলো যে শিমুল এমন হয়ে গেল যেন পুতুল। পুষ্প বাড়ি আসে, একা নয়, শিমুলও সাথে আসে। ড্রয়িং রুমে নিজের রাত্রির সঙ্গে খাবারের ডিবিগুলো দেখে থমকে দাঁড়ায়, মাথা ঘুরিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুলের স্থির চাউনি ডিবিগুলোর উপরে। এগুলো তো ওয়ার্ড্রোবে থাকার কথা, এখানে কেন? বিয়ের পরে সে খেয়াল করে রাত্রে পুষ্প ক্ষুধা লাগে। শরীর টানে পবিত্র মিলনের কারণে কিনা মেয়েটার ক্ষুধা লেগে যায়। উসখুস করে, ছটপট করে খালি পানি খায়। শুধু পুষ্পরই না, শিমুলেরও একই অবস্থা। তাই এগুলো কিনে এনে রেখেছে। পুষ্প গভীর রাতে বসে বসে এগুলো খায়। বউটা যেহেতু তার, যত্নটাও তো তাকেই নিতে হবে। কিন্তু পেশাকারের সামনে এগুলো কিভাবে এলো? শিমুল কিছু বলার আগে পেশাকার রাবেয়াকে ডাকে। রাবেয়া এসে এগুলো দেখে বিরক্ত হয়। এগুলো কি তার জানা আছে? পুষ্প বিস্কুট নেওয়ার জন্য এই ডিবিগুলো নিয়েছিল। বিরক্তি ভরা চোখে পেশাকারকে দেখে। পেশাকার বলে, এগুলো কি দেখছো? তোমার পোলা বউকে লুকাইয়া খাওয়ায়? রাবেয়ার প্রতিক্রিয়া দেখার জন্য পেশাকার তাকিয়ে থাকে। রাবেয়া গলা ঝেড়ে বলল, আম্মা, আমি এনে দিয়েছিলাম। শিমুল বলল, আমার আর পুষ্পর ব্যাপারে তোমার আর তোমার নাতনির এত ইন্টারেস্ট কেন? কি সমস্যা? তুই লুকাইয়া কেন খাবার আনিস? শিমুল তার আম্মার দিকে তাকায়, তারপর রয়েস হয়ে বলল, আমার বউয়ের রাতে খেতে ইচ্ছে করে তাই এনেছি, কিন্তু তুমি আমার রুমে কেন ঢুকেছো? কি মতলব? পেশাকার থমথমে খেয়ে যায়। তারপরও গম্ভীর গলায় বলল, এমনি ঢুকেছি। আর তুই বহুত শেয়ানা হয়ে গেছিস। রাতের খাবার খাওয়ার পরে আবার কিসের ক্ষুধা? বাপের বাড়িতে খাইতে পাইনি তো, তাই এমন নাদাগ্নি পানা করে। রাবেয়া সরে পড়ে। এই মহিলার উপর সে বিরক্ত। সবাইকে তার মতন চালাতে চায়। আগের কালে পেরেছে, কিন্তু এখনের ছেলে মেয়ের স্বাধীন চেতা। নিজের জীবনে অন্য কারোর হস্তক্ষেপ পছন্দ না। রাবিয়া চলে গেলে শিমুল এগিয়ে যায় পেশাকারের কাছে, গিয়ে বলে, রাতে কিসের ক্ষুধা লাগে বুঝো না? হাডুডু খেলে তাই ক্ষুধা লাগে। কেন, দাদার সাথে তুমি খেলো না? নাকি আমার সাথে খেলার ইচ্ছা থাকলে বলো, আমিও তোমাকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিই। পেশাকার আগুন চোখে শিমুলকে দেখে। সুইটি দৌড়ে চলে যায়। শিমুল পেশাকারের গালে হাত বুলিয়ে বলল, খাবে বিস্কুট? খেলে রুমে আসো, ক্ষুধা লাগিয়ে দেই। পেশাকার অগ্নি চোখে পুষ্পকে দেখে চলে যায়। পুষ্প মুচকি হেসে ডিবিগুলো হাতে নিয়ে রুমে যায়। শিমুলটা এত লাগাম ছাড়া কথা বলে, যেমন বুবু তেমনি নাতি। পলাশ আর নিধির জীবন খুবই সুন্দর করে যাচ্ছে। দুজনের মিষ্টি খুনসুটি, একসাথে রান্না, সব মিলে সুখী পরিবার। দুজনে একসাথে রান্না করে খাবার খায়, একসাথে কলেজে যায়। নিধি পলাশের খুব ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো খেয়াল রাখে, তেমনি পলাশ। মাঝে মাঝে নিধি রাতে ফুপিয়ে ওঠে। পলাশ ব্যস্ত হয়ে জানতে চায়, কি হয়েছে? আব্বা আম্মাকে মনে পড়ছে? পলাশ ভরসার হাত বাড়িয়ে দেয়, শক্ত করে বুকে জোরে বোঝায়, আমি আছি, আল্লাহ চাইলে থাকবো, ভয় পেও না। মুখে বলে, কেঁদো না। পলাশের সান্ত্বনা শুনে নিধি চুপ করে ফিসফিস করে বলে, তুমি আমাকে ছেড়ে দিও না পলাশ। ছাড়বো না, তুমি ঘুমাও। ভালোবাসি। আমিও। পরিবার ছেড়ে এই কপত কপতির নিজেদের ছোট্ট সংসার সাজিয়ে নিয়েছে, যেখানে সুখের ছড়াছড়ি। আজকাল নিধির মনে হয় এখন মরে গেলেও শান্তি। শুক্রবার চেয়ারম্যান বাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে। রাবিয়া নিজ হাতে রান্না করে। 12টার আগেই রান্না শেষ হয়। শাশুড়ির অগোচরে একটা বক্সে 1 বক্স মাংস তরকারি আলাদা করে ফ্রিজে রেখে দেয়। ওনার মনের ভাব শিমুলকে দিয়ে পলাশের বাসায় পাঠাবেন। 3 মাস হতে চলল, পলাশের খাওয়া দেখা হয় না। যদিও নিধি পলাশের খুব ভালো যত্ন নেয়, কিন্তু মা তো মনটা পড়ে। এর মাঝে ডাক্তারের নাম করে এক বিকেলে পুষ্পকে বগল দাবা করে পলাশের বাসায় গিয়েছিলেন। নিধি যে কি খুশি হয়েছিল তা একমাত্র আল্লাহ জানে। পাগল মেয়ে পারে না রাবিয়াকে কোলে নিয়ে ফেলে। একটু পরে পরে কেমন বাচ্চার মতন চুমু খেয়ে মিষ্টি করে হাসে। পুষ্প যে তার ছাত্রী সে কথা ভুলে দুই যা হাসি খুশিতে সময় কাটিয়েছে।
রাবিয়া দুই বইয়ের মিল দেখে খুব খুশি হয়। রাবিয়ার মনে হয় শাশুড়ি যদি ভালো হয় তাহলে বউ ভালো হতে বাধ্য, কারণ মেয়েটা তো বাবার ঘরে মাত্র মেয়ে ছিল, ওরার জন্য পাখা ছিল। এই পারিবারিক চাপ তো সে আগে পায়নি, কিন্তু শাশুড়ি তো মেয়ে থেকে বউ হয়েছে, শাশুড়ির সাথে সংসারে থেকেছে, তারপর নিজে শাশুড়ি হয়েছে। তাহলে কে বেশি অভিজ্ঞ? অবশ্যই শাশুড়ি। শাশুড়ি বউকে আপন করে নিলেই তো মেয়েটা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে। আদর দিয়ে বোঝালে, শেখালে, দেখিয়ে দিলে মেয়েটা সব পারবে। একসময় নিজের মেয়ের চেয়েও আপন ওই পরের বাড়ির মেয়েটাই হবে। পরিবারের রীতিমতো নিজেকে তৈরি করে খাঁটি সোনায় পরিণত হবে। কিন্তু শাশুড়ি তা না করে যদি রাগ দেখায়, কথায় কথায় খোঁটা দেয়, আপন করে কথা বলে, বউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার শাশুড়ি যেমন তাকে কষ্ট দিয়েছে সেই প্রতিশোধ নিতে চায়, পরে বউয়ের তুলনা দেয়, তাহলে কিভাবে মেয়েটা শ্বশুরবাড়িতে খুশি থাকবে? কিভাবে শাশুড়িকে নিজের মায়ের মতন মানাবে? মুখে না বলুক, মনে যেই কষ্টের পাহাড় জমে তা সারা জীবন থেকে যায়। হয়তো কখনো প্রকাশ করা যায় না, কিন্তু এই কষ্টটা সারা জীবন খোঁচায়, জ্বালায়। যেমনটা পেশাকারের প্রতি রাবেয়া পেশাকারকে আম্মা বলে, কিন্তু মনের কষ্ট কি কমেছে? কমেনি, হয়তো সারা জীবন চাইলেও কমানো সম্ভব না। রাবেয়া তার বউদের সাথে এমন করবে না, তার মেয়ে নেই, এই দুটো তার মেয়ে। এইসব ভাবতে ভাবতেই রাবেয়ার চোখের পানি আসে। আহা, যৌবনের সবটা সময় শাশুড়িকে ভয় পেয়ে কাটিয়ে দিল, নিজের ইচ্ছা মতন কিছু করা হয়নি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দুপুরে খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে। রাবেয়া নামাজ পড়ছে, বিদায় আসতে একটু সময় লাগছে। পুষ্প আর ফুলি সব টেবিলে নিয়ে আসে। শিমুলের পাশে চেয়ার খালি। পুষ্প মুচকি হাসে, আজকে পাশে বসতে বলবে এটা নিশ্চিত। সবাই খাওয়া শুরু করলে শিমুল চেয়ারে বসতে বলে, পুষ্প বসে। শিমুলের প্লেটে গরুর মাংস তুলে দেয়। এই কয়েক মাসের সংসারে পুষ্প বুঝে গেছে শিমুল গরুর মাংস অনেক পছন্দ করে। যেদিন গরুর মাংস রান্না হয়, শিমুল এক প্লেট ভাত বেশি খায়। শিমুল খেতে খেতে পুষ্পকে ভাত নিতে ইশারা করে। পুষ্প ভাত নেয়, এখন কি নেবে বুঝে উঠতে পারে না। তার প্লেটের দিকে পেশাকার তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। এইভাবে কেউ তাকিয়ে থাকলে গলা দিয়ে ভাত নামে না। সে আর চোখে তার শাশুড়িকে খোঁজে। রাবিয়া মাত্র এসে চেয়ার টেনে বসেছে। সবসময় রাবিয়া পুষ্পকে সব দিয়ে দেয়। পেশাকারের ভয়ে সে পুষ্প ঠিকঠাক খাবার প্লেটে নেয় না, এটা রাবিয়া জানে। তাই তো নিজে উদ্যোগে বউকে এটা সেটা তুলে দেয়। আজকে পুষ্প কি করবে বুঝতে পারে না। লবণ দিয়ে ভাত মাখিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢালে, তারপর ঢকঢক করে পানি খায়। সুইটির প্লেটে এক গাদা মাংস দিয়ে বলল, খা বই। শিমুল পুষ্পর প্লেটের দিকে তাকিয়ে বলল, কি হলো, মাংস নাও। পুষ্প কিছু বলার আগে পেশাকার বাসি তরকারি বাটি এগিয়ে বলল, বাসি তরকারি আগে খেয়ে শেষ করুক, কতখানি তরকারি ফেলাবে নাকি? শিমুল গম্ভীর গলায় বলল, বাসি তরকারি রাতে খাবে, এখন মাংস নাও। পুষ্প কি করবে বোঝে না। সে কিছু বুঝে ওঠার আগে পেশাকার নিজে হাতে বাসি তরকারির অর্ধেক পুষ্পর প্লেটে দিয়ে বলল, জামাইয়ের বাড়িতে এসে নতুন নতুন তরকারি খাওয়ার অভ্যাস পাল্টাও, আগে পুরাতনগুলো শেষ করতে হবে, এটাই নিয়ম। না চাইতে পুষ্পর চোখে পানি চলে আসে। এমন না সে বাসি তরকারি খায় না, কিন্তু আজকে সবার সামনে এমন ব্যবহারে পুষ্পর ঠোঁট মৃদু কেঁপে চোখের পানি টলটল করে ওঠে। এই ভগ্নদশা শিমুলের সামনে আনতে চায় না, তাই নিজেকে লুকাতে বাসি টমেটোর তরকারি দিয়ে এক লং ভাত মুখে দেয়। শিমুল পুষ্পর মতিগতি সবটা লক্ষ্য করে, তার খাওয়া থেমে যায়। বারবার বইয়ের নত মুখের দিকে তাকাচ্ছে। পেশাকার থেমে নেয়, নিজ গলায় কড়কড়িয়ে বলল, আমাদের কালে আমাদের শাশুড়ি যা দিত তাই চুপচাপ খেতাম। এখন এর বউদের মতো লজ্জাহীন ছিলাম না। এখন এই বউরা তো শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, একসাথে খেতে বসে যায়, তাও জামাইয়ের সাথে। কি বেলা আজ লজ্জাহীনের যুগ আসলো। থেমে পুষ্পকে বলল, খাও না কেন? নাকি গরুর মাংস দেখে বাসি পেটে ঢুকে না? বাপের বাড়িতে কি এর চেয়ে ভালো খেতে নাকি? কোন বাড়ি থেকে এসেছো জানা আছে, যত ঢং। পুষ্প চোখ দিয়ে ভাতের প্লেটে টপ টপ পানি পড়ে। মাথা নিচু করে পুষ্প বুঝতে পারছে সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার সামনে এগুলো বলাতে লজ্জায় তার ইচ্ছে করছে মরে যেতে। খেতে বসে এত অপমান। রাবিয়া ছেলের চোখে ক্রোধ ঠিক বুঝে গেল, ব্যস্ত গলায় বলল, আম্মা থামেন তো, যার যেটা ইচ্ছে থাক। পেশাকার খেকিয়ে বলল, কেন, বাসি তরকারি কি খারাপ নাকি? তোমরা যেভাবে ননির পুতুলের মতো তোলামেশা করো, মনে হয় খুকি। এত খুকি হলে জামাইয়ের।
পেশাকারের কথা শেষ হবার আগে শিমুল তার কাছের প্লেটটা সশব্দে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন করে প্লেটের টুকরো টুকরো হয়ে যায়, ভাত মাংস এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। শিমুলের এমন কাজে সবাই হতভম্ব। পুষ্প মুখ এঁটো হাতে চেপে ধরে। শিমুল ফোঁস করে পুষ্পর দিকে হাত উঁচিয়ে বলল, এটা কি কুত্তা ধরে এনেছি? হ্যাঁ, হাতে বিস্কুট দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবে। তোমরা ওর সাথে কি করো আমি দেখি না? পাগল পেয়েছো? রাবেয়া ছেলেকে মানাতে চাইলে শিমুল শোনে না, পেশাকারও থামে না। পুষ্প ওনাকে দেখে ভাবে একটা মহিলা কতটা নির্লজ্জ আর বেহায়া হলে সবসময় পুষ্প পিছনে লেগে থাকে। পেশাকার বলল, তুই এইভাবে কথা বলতেছিস কেন? মহিলাদের কথায় কান কম দে, বউরে শাসনে রাখ। শিমুল দাঁত কিরমিরিয়ে বলল, তুমি আমাকে এসব শিখাবে? আগে নিজে শেখো মানুষকে কিভাবে মূল্য দিতে হয়, বেয়াদব মহিলা। পেশাকার চোখ বড় বড় করে তাকিয়ে পুষ্পর প্লেটে মাংসের বাটি ঢেলে দেয়। ওনার কাছে পুষ্প হতবম্ব হয়ে যায়, গালে স্পষ্ট পানির রেখা। খা, ইচ্ছে মতো খা, তোর জামাই তো পাগল হয়ে গেল, সবগুলো মাংস খেয়ে উঠবি, খা। পুষ্প অবাক হয়ে শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখ তখন অগ্নিবর্ণ ধারণ করেছে। সে রাবেয়ার দিকে ফিরে বলল, মা, এই মহিলারে থামতে বলো। রাবেয়া নিজেও হতবম্ব। আম্মা, এগুলো কি করছেন? মাথা ঠিক আছে? শিমুল পা দিয়ে চেয়ারে লাথি মেরে চেয়ার উল্টে ফেলে হনহনিয়ে রুমে চলে যায়। শিমুল না খেয়ে চলে যাওয়াতে পুষ্প আরও কষ্ট হয়। প্লেটে মাংসের দিকে ঝাপসা চোখে তাকায়। এই মাংস নিয়ে এত কাহিনী। হঠাৎ করে পুষ্প তার আম্মাকে মনে পড়ে যায়। মাংসের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদে। লজ্জায় মাথা নিচু করে রেখেছে, বুকের ব্যথা হচ্ছে। তার সাথে আর কেউ এমন ব্যবহার করেনি। পুষ্প উঠে দাঁড়ায়। পেশাকার সেদিকে তাকিয়ে বলল, না খেয়ে উঠলি যে, জম্মের মাংস খা। শওকত হাওলাদারের মনে হলো এটা একটু বেশি হয়ে যাচ্ছে। পেশাকারের দিকে তাকিয়ে বলল, আম্মা চুপ করেন না, কি শুরু করলেন? পুষ্প মাথা নিচু করে রুমে চলে যায়। ইস, এর থেকে মরণ ভালো না? শিমুল পুষ্পর দিকে তাকায়। পুষ্পর হাত ধরে বলল, তোকে আমি সুখী করতে পারছি না পুষ্প, আমি সরি রে। পুষ্প শিমুলকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলল, তোমাকে পেয়েই আমি খুব সুখী। তুমি এসব কথায় কান দিও না তো, পরিবারে এমন একটু একটু হয়ই। শিমুল কাতর চোখে তাকিয়ে থাকে। পুষ্প ঝামেলা পছন্দ করে না, এটা শিমুল জানে। তাই তো শিমুলকে ঝামেলা থেকে বাঁচাতে চায়, চুপচাপ সব সয়ে নিতে চায়। দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর মাথায় চুমু দেয়। পুষ্প নিঃশব্দে কাঁদে। তার আম্মাকে মনে পড়ছে। বিয়ের আগে তার আম্মা রান্না হলেই খাবার খেতে ঘ্যান ঘ্যান করতো, আর এখন? পুষ্প মিজান শেখের আদরের মেয়ে, প্রেম করে বিয়ে করেছে বিধায় মেয়ের প্রতি একটা চাপা রাগ আছে। কিন্তু রাগ কতক্ষণ রাখবে? শিমুল যখন আব্বা আম্মা বলে ডাকে তখন মনে অজানা খুশির রেশ তোলা দেয়। শিমুলকে যতটা উগ্র ভেবেছিল ততটা নয়। পুষ্পকে দেখেই বোঝা যায় শিমুলের সাথে পুষ্প কতটা সুখী। পুষ্প সব দিক দিয়েই শিমুল খেয়াল রাখে। মিজান আর রোকসানা ঠিক করে পুষ্পকে দেখতে যাবে। বুধবার সকালে রাবেয়া বাথরুমে আছাড় খেয়ে পড়ে কোমরে ব্যথা পায়। মিজান শেখ আর রোকসানা এই উছিলাই চেয়ারম্যান বাড়িতে আসে। রাবেয়া বিছানা থেকে উঠতে পারে না। শওকত হাওলাদার শিমুলকে জরুরি এক কাজে থানায় পাঠায়। পুষ্প নিজেকে খুব অসহায় লাগে। তার আব্বা আম্মা আসবে, কি রান্না করবে বুঝতে পারে না। ফুলি পুষ্পর ছটপাটানি দেখে বলল, ভাবি, আপনি খালি খালি চিন্তা করতেছেন। ফ্রিজের খাসি আর গরুর মাংস আছে, একটা নামাইয়া রানলেই তো হয়। পুষ্প আমতা আমতা করে বলল, কেউ যদি কিছু বলে? ফুলি হাত নেড়ে বলল, কি তা কইবো আবার, মেহমান আইলে তো ভালা কিছু রান্ধন বাড়ন লাগে না। আপনি খালি ভয় পান। আমি হইলে দেখতেন তুইল্লা করতে ছুইল্লা দিতাম। পুষ্প হাসে। সেদিনের পর থেকে পুষ্প সুইটি আর পেশাকারের গম্ভীর গলার প্রতিবাদ করে। বেশি লাই দিয়েছে বলে এরা মাথায় বসে কাঁঠাল খাওয়ার সুযোগ পাচ্ছে। তবে প্রতিবাদ না বলে এটাকে নরম কথা বললেও চলে। পুষ্পর এমন তর্ক করে অভ্যাস নেই, কিন্তু এদের ব্যবহার দেখলে মনে হয় ঝগড়া না করে এই বাড়িতে টিকে থাকা সম্ভব না। পুষ্প এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ফুলি হাত ধরে বলল, ভাবি, 10টা বাইজা যাইতাছে, কখন রান্না বসামু, কি রানবো এইটা তো কন। পুষ্প মাথা নেড়ে বলল, আম্মাকে জিজ্ঞাসা করে আসি কি রান্না করব। শওকত হাওলাদার ড্রয়িং রুম থেকে পুষ্পর কথা শুনে বলল, সেদিন না ব্রয়লার মুরগি আনলাম, মুরগি মাছ আর সাদা ভাত রান্না করো, তোমার শাশুড়ি ঘুমাচ্ছে।
আর ডাক দেওয়ার দরকার নেই। পুষ্প শ্বশুরের উপরে আর কথা বলার সাহস পায় না। গরুর মাংস, খাসির মাংস উপেক্ষা করে ব্রয়লার মুরগি রান্না করে। পুষ্পর চোখ ছলছল করে ওঠে। তার আব্বা ব্রয়লার মুরগি পছন্দ করে না। পুষ্পর ইচ্ছা করছিল গরুর মাংস রাঁধতে, কিন্তু পুষ্প অসহায়। তার বুকটা টনটন করে ওঠে। কি মেয়ে হলো, মা বাবা আসবে, একটু মন মতন রান্না করতে পারে না? হ্যাঁ, এটা ঠিক, তার আব্বা আম্মা বাড়িতে ভালো মন্দ খায়। তার আব্বার তো হোটেল আছে, কিন্তু তার বাড়িতে আসবে, একটু ভালো কিছু রান্না করতে না পারলে কিভাবে হয়? চেয়ারম্যান বাড়ির মন মতো যদি শিমুল বিয়ে করত, তাহলে কি মেয়ের বাবার বাড়ির লোককে এভাবে আপ্যায়ন করা হতো? হয়তো না। পুষ্প তো প্রেম করে বিয়ে করেছে, তাই তার সবকিছুতেই অবহেলা। নিঃশব্দে পুষ্পর চোখের পানি পড়ে। তার চোখগুলো আজকাল বেহায়া হয়ে গেছে। বিয়ের পর থেকে চোখ থেকে পানি গড়ায় বেশি। চুপচাপ পুষ্প রান্না শেষ করে। ফুলি গজগজ করে বলল, খালা ছাড়া এই বাড়ির সব দিখানে খারাপ। 12টা নাগাদ মিজান শেখ আর রোকসানা চেয়ারম্যান বাড়িতে আসে। 3 পদের মিষ্টি আর 4 রকমের ফল, বিস্কুট, চানাচুর নিয়ে আসে। পেশাকার এগুলোর দিকে এমনভাবে তাকালো, মনে হলো গরুর পায়খানা নিয়ে এসেছে। রোকসানা মেয়েকে দেখে খুব খুশি। বাড়ির চারিদিকে আভিজাত্যের ছোঁয়া ফুটে আছে। প্রথমে রাবিয়ার সাথে গিয়ে রুমে দেখা করে। ওনারা ড্রয়িং রুমে বসে। পুষ্প আশা করেছিল শিমুল দুপুরে আসবে, কিন্তু ফোন করে যখন জানতে পারল শিমুল আসতে আরও দেরি হবে, তখন তার ভগ্ন মন আরও মুচড়ে গেল। শিমুল কাছে থাকলে তার সাহস লাগে, কোনো কিছুতেই চিন্তা হয় না। দুপুরে খাওয়ার সময় হলে সবাই একসাথে খেতে বসে। মুরগির মাংস দেখে রাবিয়া অবাক হয়, পুষ্পর দিকে তাকায়। পুষ্প তার শাশুড়ির মুখের কথা চোখের দৃষ্টি বুঝে নেয়। ছলছল চোখে সবাইকে ভাত বেড়ে দেয়। মিজান আর রোকসানা কোনো কথা না বলে চুপচাপ ভাত খায়। পুষ্প তার আব্বা আম্মার খাওয়া দেখে চোখের পানি আটকাতে পারে না। তরকারি আনার বাহানায় রান্নাঘরে গিয়ে চোখ মুছে। খাওয়া দাওয়ার পরে সবাই ড্রয়িং রুমে বসে সবাই অনেকক্ষণ কথা বলে। পাশের বাড়ি এক মেয়ে নাকি পালিয়ে গেছে। এই প্রসঙ্গ আসতেই পেশাকার মুখ অন্ধকার করে বলল, আজকালকার মেয়েরা এত অসভ্য, মা বাপের বার চায় না, নিজেই নিজের নাগর জুটিয়ে নেয়। পুষ্প যেহেতু প্রেম করেই বিয়েটা করেছে, তাই স্বাভাবিকভাবেই এই কথাটা পুষ্পর গায়ে লাগে। অন্য সময় হলে এতটা খারাপ লাগতো না, কিন্তু বাবা মায়ের সামনে বলাতে খারাপ লাগলো। আর চোখে তার আম্মার দিকে তাকায়। অতিথির সামনে এমন কথায় রাবিয়া বিব্রত হয়, তাই কথা ঘুরিয়ে নিতে বলল, আম্মা, এখনই যুগ পাল্টিয়ে গেছে, যুগ এখন এই তালেই চলে। পেশাকার জন্য আজ প্রতিজ্ঞা করেছে পুষ্পর বাবা মাকে অপমান করবেই, তাই তো কাটকাট গলায় বলল, আরে বউ যুগের কথা বাদ দাও, আসল কথা হয়েছে বাপ মাই এগুলারে পোলার পেছনে লাগিয়ে দেয়। বলে কি মেয়ে সামলাতে পারে না, কথা শুনে না। আমি বলি এমন মা বাপেরে জুতায় গু লাগিয়ে থাবড়ানো দরকার। পুষ্প থতমত খেয়ে তার আব্বা আম্মার দিকে তাকায়। দুজনের মুখই গম্ভীর হয়ে গেছে। পেশাকারের কথায় যে কষ্ট পেয়েছে এটা স্পষ্ট। শওকত হাওলাদার যেন তার মায়ের কথায় সঙ্গ দিতেও বলল, ছোট ছোট মেয়েরা যে এসব কি বুঝে আল্লাহই জানে। রাবিয়া বেআইনের দিকে তাকিয়ে তাদের মনের অবস্থা কিছুটা টের পায়। এই প্রসঙ্গ বদলাতে বলল, আচ্ছা এসব বাদ দেন তো, মিজান ভাই বলেন হোটেলের কি অবস্থা? মিজানের মনে তখন পাহাড় সমান কষ্ট ভিড় জমিয়েছে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলল, চলছে আপা ভালোই। কথায় কথায় আরেক প্রসঙ্গ আসে। মেম্বারের বোনের বিয়ে হয়েছে। মেম্বার নাকি শিমুলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু ওনারা মেয়েকে কত কিছু দিয়েছে। মজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, আজকাল চেয়ে নিলে তো চাওয়া জিনিসই পায়, আর কোনো দাবি না থাকলে আরো বেশি দেয়। মিজান শেখ সব শুনে কিছু না বললে কেমন দেখায়, তাই কথায় তাল মিলাতে বলল, পেশাকার মাথা নেড়ে বলল, আজকালে মেয়ের বাপেরা তো ফাঁদ পেতেই থাকে, কোনো মতে মেয়ে বিদায় দিতে পারলেই হলো। সব আনিচ আনিচ, মাগনা মেয়ে দিতে পারলেই আছে। তখনই শিমুল আসে। শিমুলকে দেখে কথায় ভাঁটা পড়ে। শিমুলের মুখ থমথমে গম্ভীর। কেউ জানতেই পারল না তাদের কথা প্রথম থেকে শিমুলের কানে গেছে। সব কথা শুনেই তো মুখ গম্ভীর। আলতো হেসে শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। শিমুল আসার পরে মিজান আর রোকসানা উঠে যায়। রোকসানা পুষ্পকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়ের কান্না দেখে পুষ্প নিজেও কেঁদে দেয়। তার মায়ের কান্নার কারণ পুষ্পর অজানা নয়। ওনারা চলে গেলে শিমুল খেতে বসে। পুষ্প আজকে চুপ থাকে না। মা বাবাকে করা অপমান বুকে দকদকে করে জ্বলছে। শিমুল রুমে গেলে পুষ্প তাকে সব বলে। কখনো লানিশ না করা পুষ্প আজকে মা বাবার করা অপমান মানতে পারে না। শিমুলকে বলতে বলতে কেঁদে দেয়। পরিবারের মানুষের এমন ব্যবহারে শিমুল স্তব্ধ।
বিয়ের পরের দিন থেকে ওনারা যা করছে অন্য ছেলে হলে এতদিনে কিয়ামত করে ফেলতো, কিন্তু শিমুল চুপ আছে। কারণ হলো তার মা। সে কিছু করলে বা বললেই সব দোষ গিয়ে চাপবে তার মায়ের উপর। কিন্তু সবাই সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। ওনারা হয়তো ভুলে গিয়েছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। ঘটনাটা এখানে থামলেও পারত, তা হয়নি। সন্ধ্যায় পুষ্পর গায়ের সাথে লেগে সুইটির হাত থেকে মোবাইল ফোন পড়ে গ্লাস ভেঙে গেছে। সুইটি রেগে এক থাপড়ে পুষ্পর নরম গালে তার 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছে যে পুষ্প কিছু বুঝে উঠতে পারেনি। যখন বুঝলো তখন সেও সুইটির গালে থাপ্পড় দিয়ে দেয়। সুইটি গলা ছেড়ে চিৎকার করে কাঁদে। মজিব, শৌকত হাওলাদার, পেশাকার রাবিয়া সবাই ছুটে আসে। শিমুল এগিয়ে আসে না, সে তার দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখে। সুইটি ইনি বিনি পুষ্পকে দোষী বানায়। সে নিজেও যে থাপ্পড় দিয়েছে এটা ভুলেও বলে না। বাবা মাকে অপমান করার কারণে এমনিতেই পুষ্পর মন খারাপ। এখন সুইটির মিথ্যা অপমানে শরীর রি রি করে ওঠে। ক্ষিপ্ত গলায় বলল,